সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি শুক্রবারের এই আয়োজন, নিয়মিত যারা আমাদের এই আয়োজন দেখেন তারা জানেন আমরা এই অনুষ্ঠানে এনার্জি পাওয়ার এবং মেগা প্রজেক্টস নিয়ে আলোচনা করে থাকি। আজকের শিরোনাম রেখেছি মাল্টিপ্লাগ থেকে ট্রান্সফরমার। অনেকেই একটু নড়েচড়ে বসবেন যে এটা আবার কেমন শিরোনাম হলো এবং কেনই বা মাল্টিপ্লাগ নিয়ে, মাল্টিপ্লাগ থেকে ট্রান্সফরমার, এটার মাহাত্ম্যটা কি? মাহাত্ম্যটা জানার জন্য পুরো অনুষ্ঠানটি দেখতে হবে। আশা করি আপনারা দেখবেন, কারণ আজকে আমরা যাদেরকে পেয়েছি তারা খুব জরুরি কিছু কথা বলবেন। আমাদের প্রাত্যহিক জীবনে যেই বিদ্যুতের যেই সব বিষয়গুলো নিয়ে যেসব ডিভাইস আমরা ব্যবহার করি, কিছু সতর্কতা, কিছু আমাদের সচেতনতা, সেগুলোর দরকার আছে। তা না হলে আমরা সবসময় বিপদ হলেই অন্যের ঘাড়ের উপরে দেওয়ার চেষ্টা করি। আগে আমরা সেইটুকু পালন করি কিনা একটু মিলিয়ে নেবার জন্য অনুরোধ রাখছি। পুরো অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের সচিব প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান মোল্লা স্টুডিওতে আছেন। আমরা কানেক্টিভিটিতে পেয়েছি, এই করোনাকালে অনেকেই দূর থেকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন। এনার্জি প্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের সিইও এবং পরিচালক ইঞ্জিনিয়ার নুরুল আক্তার আমাদের সঙ্গে আছেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল, এবং আমরা এনার্জি বিষয়ক নিউজ পোর্টাল এনার্জি বাংলার সম্পাদক রফিকুল বাশারকে পেয়েছি। তিনিও সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় মাল্টিপ্লাগ থেকে ট্রান্সফরমার। আমি যখন নাকি এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম আর কি, শুরুর আগে কিভাবে শুরু করব, প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান মোল্লা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, যেটা খুবই জরুরি বিষয়, এবং তিনি বিষয়টি শুনে কিছু একটা দেখানোর জন্য নিয়ে এসেছে। আমি আসলে আগে দেখে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ আমাদের। ধন্যবাদ আপনাকে আজকের এই এনার্জি পাওয়ার টক অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আসলে প্লাগিং এবং ট্রান্সফরমার বিষয়টা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যেই বিদ্যুতের প্রবাহটা চলমান। আমরা অনেক রকমের ডিভাইস, অনেক কিছু গেজেট ইত্যাদি ব্যবহার করি এবং সেইটার সতর্কতা সম্পর্কে, এটার ব্যবহার সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। আপনি এখান থেকে শুরু করেছেন, যেটা হচ্ছে একটা হলো প্লাগ, এটা হচ্ছে সকেট, 3 পিন সকেট। এই প্লাগটাই এই জায়গায় বসে যায়। আর আমি এমন একটা প্লাগ, এটা আমার এটা হলো ভোক্তা লেভেলের আমার জায়গা, আমার ঘরে ঢুকলো, আপনার ঘরে এটা ঢুকে, এবং এই জিনিসটা আমাদের ইলেকট্রিক্যাল কমপ্লায়েন্স, কম্পিউটার, হিটার, বাকি সবগুলো, এভরিথিং জিনিসগুলো এটা ফিক্সড থাকে। ফিক্সড পয়েন্টে আমার এই পাওয়ার সকেটটা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু আজকে দেখেন, আপনি যে জিনিসটা শুরুতেই দেখতে চেয়েছেন, এবং এত সুন্দর একটা জিনিস আপনি এখানে বিষয় ইনভলভ করছেন, বা আমি সেই জিনিসটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি এটা নিয়ে এসেছি জনগণকে দেখানোর জন্য, যে এই জিনিসটা আজকে আমার হাতে যেটা আছে পোড়ার চিহ্ন দেখা যাচ্ছে। দেখেন, এটা এবং এটা দুইটাই কিন্তু পুড়ে গেছে। এটা হচ্ছে লুজ কন্ট্যাক্টের কারণে এবং গুণগত মানের কারণে। এটা থেকে হয়ে যেতে পারতো পুরা বিল্ডিং এ আগুন ছড়িয়ে যেতে পারতো, কিন্তু আমরা এটা আমাদের নজরে আসার সাথে সাথেই আমরা এটাকে বন্ধ করে দিয়েছি এবং এটাকে রিপ্লেস করে দিয়েছি। আমরা একটু বুঝতে চাই, লুজ কন্ট্যাক্ট বললেন। লুজ কন্ট্যাক্ট বলতে আমরা লে পারসন যারা একটু কম বুঝি, তারা মনে করি যে এইখানে যেটা আপনি এখানে আমি যেই প্লাগটা এখানে ইনসার্ট করব সেটা একটু নড়বড়া, এটার মধ্যে ঠিক করে লাগবে না, সেটাই কি? নাকি এটার মধ্যে এটার কোনো একটা ক্যাপাসিটি থাকে, যেই ক্যাপাসিটি থাকা উচিত সেখানে এটার ঘাটতি থাকে? এটার যখন নাকি এটা জেনারেট হলো, এটা যখন নাকি তৈরি করা হলো, তৈরিতেই কোনো একটা ঘাটতি থাকে। এটা কোয়ালিটি উপরে আপনি প্রশ্ন তুলেছেন, ধন্যবাদ। যে এটার কোয়ালিটি এনশিওর করার দায়িত্ব যিনি প্রোডাকশন করেন ওনার, সে দেখা গেছে যে উনি 15 অ্যাম্পিয়ারের একটা প্লাগ লিখে দিয়েছেন। অ্যাকচুয়ালি এটা দেখা গেছে যে 15 অ্যাম্পিয়ার সে নিতে পারছে না। সেই কারণে দেখা গেছে ওর সক্ষমতা আছে 8 থেকে 10 অ্যাম্পস নেওয়ার। সে তখন
আমার 15 অ্যাম্পিয়ারের একটা ডিভাইস যখন লাগাই, সে তখন আস্তে আস্তে এটা গরম হতে থাকে, এই কন্ট্যাক্টটা গরম হওয়ার ফলে এই জিনিসটা আস্তে আস্তে সে এখানে স্পার্ক হতে থাকে, কানেক্টিভিটি যেখানে থাকে, এটাই লুজ কানেকশন। আচ্ছা, আস্তে আস্তে এটা দেখেন পুড়ে গিয়ে আমার এই পুরো প্লাস্টিক বডিটা এটা পুড়ে গেছে। এক পর্যায়ে পুরোটাই আগুন লেগে যাবে, তারপরে পুরো আমাদের ঘরের মধ্যে যা আছে আসবাবপত্র সবকিছুর মধ্যে ছড়িয়ে যাবে। আচ্ছা, আমি আসলে কিভাবে বুঝবো এটা 15 এটার গায়ে এটার লেখা থাকে? আমি যে অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করব সেটা 15 অ্যাম্পের মধ্যেই থাকবে কিনা? ধরেন এটার তো চারিদিকে আমি গেজেট লাগানোর মতন সুযোগ আছে, আর এখানে নানা রকমের আমরা পিন দেখি। এক একটা পিনকে এক একটা মানে ইনফরমেশন দেয়, যে যেমন ধরেন এখানে 3 পিনটা, যখন 3 পিনটা কখনো আমরা দেখি একটা গোল, মানে উপরেরটা একটা গোল থাকে, এখানে বাকি দুটো থাকে ছোট। সো আমি যখন ফ্রিজ প্লাগ ইন করবো এবং যখন উৎপাদক সেটা ওইটা দিয়েই ইন্ডিকেশনটা কি দেন কিনা যে আমার এই ফ্রিজে কিন্তু এই গোল, এই অ্যাম্পের এটাই দিতে হবে, এটার সঙ্গে ফিক্স করতে হবে। আমরা তো অনেক সময় কেটে কুটে আরেকটার সাথে ছোট আরেকটা দিয়ে প্লাগ ইন করি, কোনো রকমে চললো, পাওয়ার আসলো। আপনি ঠিকই বলেছেন, এটা হচ্ছে আর্থিং পয়েন্ট, একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে নিউট্রাল। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বাসাবাড়িতে আর্থিং এর কানেকশন ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ান, যাদের সার্টিফাইড কোনো ইলেকট্রিশিয়ান না, তাদের কোনো ট্রেনিং নাই, হাতে কলমে হয়তো কোনো দোকানে বা কোথাও একটু কাজ শিখে দেখা গেছে যে আমরা যারা বিল্ডিংয়ের মালিক, ভবন তৈরি করি বা ইন্ডাস্ট্রির মালিক, তারা সার্টিফাইড জনবল দিয়ে তারা কাজ করায় না। তারা আদৌ জানে না যে ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ড কর্তৃক একটা ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট দেওয়া হয়, কারিগরি পারমিট প্রদান করা হয়। তো এই কারিগরি পারমিট প্রদানের জন্য আমাদের একটা বোর্ড আছে, সেখানে 8টা প্রতিষ্ঠানের 10 জন ইঞ্জিনিয়ারের সমন্বয়ে একটা বোর্ড আছে, সেখানে বুয়েট আছে, গণপূর্ত বিভাগ আছে, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কোরের একজন সদস্য আছে, আমাদের বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন FBCC-র একজন প্রতিনিধি, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, এরা আমাদের বোর্ডের মেম্বার। তো তারা যথারীতি পরীক্ষা নিয়ে তাদেরকে লাইসেন্স প্রদান করেন। অবশ্যই যারা কোয়ালিফাইড পারসন। আমরা যদি বাংলাদেশের বাস্তবতার কথা বলি, গোটা বাংলাদেশটা তো অনেক বড়, এবং আমাদের জনগোষ্ঠী, আমরা যে এখন প্রায় শতভাগ আমরা মানে ঘরে ঘরে বিদ্যুৎ, একেবারে প্রায় শতভাগ, একেবারে জোর করে আমরা বলতে পারি। সেই জায়গায় আমাদের যা নলেজ, বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রেও যে একটা বেসিক নলেজ দরকার, বিদ্যুৎটা আমার ঘরে আসছে সেটাকে ঠিকঠাক করে ব্যবহার করার যে নলেজ দরকার, সেটাই বা আমাদের কতজনের আছে? বাংলাদেশটা বড় কথা বলছি, ঢাকা শহরে আমরা কি, আপনার যে বোর্ড আছে যেখানে 9 জনের বোর্ড নাকি 18 জনের বোর্ড, তাদের দ্বারা সার্টিফাইড ইলেকট্রিশিয়ানের পিছন কে ঘুরবে? আমরা কি জানি যে কারা আপনারা কাদেরকে সার্টিফিকেট দিয়েছেন? অনেক সুন্দর বলেছেন। আমরা ইন দিস টাইমে বাংলাদেশ সরকার একটা প্রকল্প আমাদেরকে অনুমোদন করেছেন। আমরা আশা করছি যে আমাদের যে সফটওয়্যার হবে, সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে এলাকায় আছেন, আমাদের এই সফটওয়্যারে সার্চ দিলে আপনি আপনার কাছাকাছি যে বিল্ডিং এ ইলেকট্রিশিয়ান আছে তাকে আপনি ইজিলি পেয়ে যাবেন, তার কন্টাক্ট নাম্বারও পেয়ে যাবেন। আবারও সেই সফটওয়্যার হার্ডওয়্যার অনেক কিছু, এবং এটা আগামী জুন মাসের মধ্যেই আপনি এটা হাতে নাগালে পেয়ে যাবেন। এরাও যে খুব করে জানবে, কিন্তু আমার ঘরের জিনিস, এটা তো বেসিক, একটা বেসিক সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানটা তো উৎপাদক এবং আপনারা যারা পরিদর্শক, তারা আপনারা এনশিওর করে প্রোডাক্ট দিয়ে আপনারা নিশ্চিত করবেন। আমি যেটা বলছিলাম যে এই 3 পিনটার মধ্যে কোনো একটা পিন দেখি যে সবচেয়ে, যেটা আর্থিং বললেন, সেটা অনেক সময় অনেক একটু মোটা, অপেক্ষাকৃত চওড়া এবং গোল থাকে, এবং সেটার মধ্যে নিশ্চয়ই একটা অ্যাম্পটা 15 না হয়ে 30 হতে পারে বা 20 হতে পারে, যেটা আমি ধরলাম ফ্রিজ বা এসি চালানোর জন্য ওইটুকু অ্যাম্পটা লাগবে। তার মানে উৎপাদকের জায়গা থেকেই তিনি ওই আসলে প্লাগটা ওরকমই করে দিলেন, ওরকম করে তৈরি করে দিলেন। সো এইরকম যদি সিগন্যালিং যদি না থাকে,
যদি থাকে, তাহলে তো অনেক অনেক ক্ষেত্রে তো বিপদ কম হয়, মানে আমরা যদি এই রুলটা মানি। আমাদের এখানে যখন এইটা গুণগত মানটা আসলে ভোক্তা পর্যায়ে প্রথমে কিন্তু এটা এনশিওর করার দায়িত্ব যিনি কিনবেন তার। বাজারে এটা সস্তা এটা জিনিসও পাওয়া খুবই যায়, এটা বাজারে ভালো জিনিসও পাওয়া যায়, বাজারে খারাপ জিনিসও পাওয়া যায়, রাইট। মিডিয়াম না না ক্লাসের না, জিনিসও পাওয়া যায়। বাজারের ভালো জিনিস, মিডিয়াম, এগুলার চেয়ে বড় কথা এটার ক্যাপাসিটিটা এনশিওর করা, কোনটার জন্য কোনটা ব্যবহার করব। আমি একটু যাই, মানে খুব মজা করে হাসছেন নুরুল আক্তার যে বোধহয় একদম ঠিক ইঞ্জিনিয়ারের প্রশ্নগুলা। আমরা কি এই যারা ম্যানুফ্যাকচারার, তারাই কি আমাদের ভোক্তা লেভেলে কোনো সিগন্যাল দিতে পারেন কিনা, যে ধরেন আমি যেই হোম অ্যাপ্লায়েন্সটা কিনলাম সেটার প্লাগটার এরকমই থাকবে, যেখানে এত অ্যাম্প থাকার কথা, এবং ওইটার যে সোর্স যেটা, সেই সেই সোর্সের মানে যেটার সঙ্গে গিয়ে প্লাগ ইন করবে, যেটার সাথে যেটা থেকে বিদ্যুৎটা নিবে, সেখানে ওইটার মধ্যে ফিট হইতে হবে। তা না হলে তো অন্য আরেকটা ছোট বড় আরেকটা ছোট জিনিস দিয়ে জোড়াতাড়ি দিয়ে দিলাম, তাহলে তো ওখানে এক বিপদ হওয়ার কথা। এইটা কি হয় কিনা, মানে এটা কি স্ট্যান্ডার্ড রুল কিনা? নুরুল আক্তার। ধন- ধন্যবাদ। প্রথমে বিষয় নির্বাচনের জন্য আপনাকে এই এটিএন কে ধন্যবাদ দিচ্ছি। আর আপনার যে প্রশ্ন, ভোক্তা বুঝবে কিভাবে, এটাই আসলে আজকের বিষয়। জি। এটা কোনো অবস্থাতেই বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে কোন রকম ওই যে মধ্যম ক্যাটাগরি উচ্চ ক্যাটাগরি এটার কোনো সুযোগ নেই। ফার্স্ট অফ অল দিস ইজ একদম মাস্ট কমপ্লাই দ্য স্পেসিফিকেশন। একজন ম্যানুফ্যাকচার তার একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করে। এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড হতে পারে, ইউএসএ আনসি স্ট্যান্ডার্ড হতে পারে, হ্যাঁ, ইসি স্ট্যান্ডার্ড হতে পারে, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড আছে। আমাদের দেশে ব্রিটিশ স্ট্যান্ডার্ডটাই বেশি প্রযোজ্য। সেক্ষেত্রে রাউন্ড পিন বা ফ্ল্যাট পিন যেটাই হোক না, এটার অ্যাকুরেসি অফ ওয়ার্ক উৎপাদন পর্যায়ে এটা ন্যূনতম 50,000 বার সুইচিং এর মাধ্যমে টেস্ট করা হয়। 50,000 বার, অর্থাৎ এইটা ওই সার্টিফিকেশন পাইতে হবে। এখন নিয়ন্ত্রণ সংস্থা যারা আছেন বা মান প্রদানকারী সংস্থা, তাদের সনদ অত্যন্ত জরুরি। যখন আপনাকে পণ্যের গায়ে লেখা থাকবে বিএসটি অনুমোদিত, এই ক্ষেত্রে এটার কোন রকম ব্যত্যয় হওয়ার সুযোগই নেই। কিন্তু দেখা যায় যখন আপনি একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্টের সাথে আরেকটা সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্টকে লিঙ্ক করছেন, অধিকাংশ বাড়িতেই যখন সুইচ সকেট লাগানো হয়, তখন কিন্তু ওই আমাদের আতরুণ সাহেব যেটা বলেছেন, সার্টিফাইড টেকনিশিয়ান যারা না লাগানোর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে প্রভিশন থাকে না। তখন তারা একটা অ্যাডাপ্টার জাতীয় জিনিস ইউজ করে, অর্থাৎ এটা আরেকটা মাল্টিপ্লাগ লাগায় ওটার মধ্যে, যে মাল্টিপ্লাগটাকে বাজারের থেকে নিয়ে আসা হয়। এখন যেহেতু অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, এটার কিন্তু কোনো মান নাই। এটা হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশ বা চীন দেশ থেকে চলে আসছে, বিকল্প পদ্ধতিতে সঠিক আমদানি মান বজায় না রেখে এসেছে। তাতে দেখা যাচ্ছে আমি একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্টের সাথে আমি একটা সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্টকে যোগ করে সেখানে আবার আরেকটা স্ট্যান্ডার্ড প্রোডাক্টকে প্লাগ ইন করছি। অর্থাৎ যেটি প্লাগ করছি সেটাও স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, বিকজ এটা একটা নিয়ন্ত্রিত মানের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ফ্রিজের সাথে অ্যাটাচমেন্টের সাথে এসেছে, আর আমি আরেকটা উৎপাদন মান নিয়ন্ত্রিত জিনিসের মাঝখানে আমার একটা মাল্টিপ্লাগ যোগ হয়েছে। তাই এই টোটাল ব্যবস্থাপনাটা শুধু আমরা মাল্টিপ্লাগের ক্ষেত্রে না, আমরা এটাকে আমরা বলি যে এক্সটেনশন অফ দ্য সকেট। যখন আমরা মাল্টিতে আসি একটা এক্সটেনশন হয়, এই এক্সটেনশন অফ সকেট থেকে ট্রান্সফরমার পর্যন্ত পুরোটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো মানের ব্যত্যয় ঘটানোর সুযোগ নাই। সেজন্যই সবচেয়ে বড় জিনিস হলো আমাদের এখানে মানের নিয়ন্ত্রণ করা। আমরা বিএসটিআই সম্মানের সহিত বলবো, সম্মান রেখে বলবো, বিএসটিআই মান প্রদান করে থাকেন, কিন্তু এই মানের যখন ব্যত্যয় ঘটেন তখন তেনারা বুঝে উঠতে পারেন না। অর্থাৎ এই মানটা ধরে রাখতে হলে আমাদের থেকে লাইসেন্স ফি নেয় যে আমরা কত হাজার পিস প্রোডাক্ট করছি, কিন্তু এটা এই ক্ষেত্রে তাদের সক্ষমতারও একটা ব্যাপার আছে। সারা বাংলাদেশের উৎপাদন পর্যায়ের সরজমিনে পরীক্ষা করা, তো এবং সেই ক্ষেত্রে জরিমানা প্রদান করা। একটু যদি গভীরভাবে চিন্তা করেন, আজকে আমরা যে কোনো পর্যায়ে
দুর্ঘটনা ঘটলে আমরা আমরা বলে ইলেকট্রিক, বন্ধন করি হ্যাঁ যে বলে ফাঁসি চাই, ইলেকট্রিক শর্ট সার্কিট। কিন্তু এটা কিন্তু একেবারেই, হ্যাঁ এটা কিন্তু একইভাবে আমরা যদি অনিয়ন্ত্রিত প্রোডাক্ট যদি ব্যবস্থাপনার মধ্যে যদি হয়, তাহলে এটা কিন্তু ঠিকই মৃত্যুদণ্ড পর্যায়ের একটা জিনিস, মানুষ খুন করার মতো একটা ব্যাপার। এই ক্ষেত্রে দিনকে দিন আমরা এটার আমরা কম্প্রোমাইজ করতেছি, আমদানি পর্যায়েও কম্প্রোমাইজ হচ্ছে, উৎপাদন পর্যায়ে কম্প্রোমাইজ হচ্ছে, মান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কম্প্রোমাইজ হচ্ছে, এবং নকল পর্যায়ে তো এটা ব্যাপকভাবে এটা দেশীয় পর্যায়ে উৎপাদনকারীদের কি নকল হচ্ছে, আমদানি সঠিক মাত্রায় আমদানি যে প্রোডাক্ট হয় তার সিংহভাগই নকল প্রোডাক্ট বাজারে আসে। এই এই ব্যবস্থার পরিবর্তন না আসা পর্যন্ত আমরা কিন্তু এটা বুঝতে পারবো না। আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে বুঝবো কিভাবে, কাস্টমারের কিন্তু এটা বুঝার কথা না। কাস্টমার শুধু দেখবে 5 স্টার রেটিং অথবা বিএসটিআই এর একটা রেটিং অথবা অন্য কোনো মার্ক যারা না, আমি বলছি যে রেটিংও কাস্টমার বোঝে না। মানে আপনি ওখানে হলোগ্রাম দিয়ে 5 স্টার অমুক তমুক দিচ্ছেন, ওটাই বা কে রাখে? আর নিশ্চয়ই আপনি নিজেকে মানে আপনি একজন সচেতন মানুষ আমি জানি, কিন্তু যারা আজকে দেখছেন তাদের মধ্যে অনেকেই আছে আমাদের মতো অনেকেই, যে আচ্ছা ঠিক আছে একটা জিনিস কিনলাম, অনেক ছোট ছোট করে এটার এক্সপায়ারিটি ডেটটা অনেক কষ্ট করে দেখতে হয়, সেটাই বা কয়জন দেখি। আর এখানে তো আপনার স্ট্যান্ডার্ড 5 স্টার রেটিং, কে আপনি 5টা তারা এঁকে দেন, এটাই তো 5 স্টার হলো। এটা রেটিং মানে কি? এটা তো মানে আমরা তো ইঞ্জিনিয়ারিং পড়তে যাব না, এটা মাপতেও যাব না। সো এরকম একটা হ্যাবিট যেই দেশের মানুষের, সেখানে উৎপাদক পর্যায়ে কতখানি একেবারে ইনশিওর করা যায়। আর আপনি অবশ্যই যেটা ঠিক বলেছেন, আমদানি নকল এগুলোতেও একেবারে আমরা অন্তত ইলেকট্রনিক যেসব গেজেটগুলো যেগুলো আমরা ব্যবহার করি, এগুলোতে তো আমরা শীর্ষে মনে হয়। কোথাও একটা সামান্য 2 টাকা 5 টাকা দামের হেরফের হলেই আমরা একই জিনিস 10টা 12টা কিনতে থাকি, নষ্ট হচ্ছে, 10 দিন ব্যবহার করছি, ফেলে দিচ্ছি বুড়িগঙ্গায়। এটা একটা বিরাট একটা হ্যাজার্ডের কারণ হচ্ছে। আমি জানি রফিকুল বাশার এটা নিয়ে কথা বলবেন। একটা ছোট্ট বিরতির পরে আবারও আসছি মাল্টিপ্লাগ থেকে ট্রান্সফরমারে। সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি মাল্টিপ্লাগ থেকে ট্রান্সফরমার এই শিরোনামে। বিরতিতে যাবার আগে কথা শুনছিলাম ইঞ্জিনিয়ার নুরুল আখতারের। তিনি এনার্জি প্যাক ইলেকট্রনিক্সের সিইও এবং পরিচালক। আমরা সাংবাদিক রফিকুল বাশারের কাছ থেকে একটু যেতে চাই, এনার্জি বিষয়ক নিউজ পোর্টাল এনার্জি বাংলার সম্পাদক। ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে আমরা আলোচনায় বসেছি। প্রথমে একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজকে আমি ঢুকে দেখলাম, মানে বিদ্যুৎ বিষয়ক দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য 6টি উপায় পরামর্শ সেখানে দেওয়া হয়েছে। তার মধ্যে 3টি বলা হচ্ছে যে নিম্নমানের সামগ্রী যেন ব্যবহার করা না হয়। এই ধরনের শুধু একটি পরামর্শ দিয়েই যদি রেহাই পাওয়া যেত তাহলে তো বিষয়টা আসলে হলো না। যাদের এটা নিয়ন্ত্রণ করার কথা, হ্যাঁ আমি কিন্তু এটা একটি খুবই সেন্সিটিভ একটা বিষয়। এই বিষয়টা আমি বুঝবো না, যে বিষয়গুলো একটু আগে আলোচনা হয়েছে আমি বুঝবো না, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমার উপরেই দায়িত্বটা দেওয়া হচ্ছে, যেটি এখনই সচিব মহোদয় বললেন যে আমি যেন দেখে কিনি। আমি কিভাবে বুঝবো যে এটি ভালো না এটি মন্দ? বাজারে এই যে নিম্নমানের জিনিস কেন থাকবে, এবং সেটা নিয়ে কিন্তু কোনো তোড়জোড় আমরা দেখি না। এটা খুব সাধারণ একটা তথ্য, মানে আমরা ঢাকা মেডিকেলের একটা তথ্য হচ্ছে যে
যতজন মানুষ পোড়া রোগী ভর্তি হয় ঢাকা মেডিকেল কলেজে, কলেজ হাসপাতালে, 30 ভাগই 30 ভাগই 75% পুড়ে। বিদ্যুতের বেশিরভাগ বিদ্যুতের পোড়া। এমনি মানে কোনো দুর্ঘটনা যদি বড় কোনো অন্য ধরনের দুর্ঘটনা না হয়, নর্মাল টাইমে সেরকম একটি তথ্য আছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই নিম্নমানের কারণে হচ্ছে, এবং বাজারে যে ভরে যাচ্ছে সেটা নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখছি না। এখানে আমাদের সাথে আজকে দুইজন উদ্যোক্তা আছেন, রফিকুল বাসার, আপনার কাছে প্রশ্ন, যে বাজারে যে এই ধরনের নিম্নমানের এই প্রোডাক্টগুলো আমরা ধরি মাল্টিপ্লাগ, সেগুলো আসে কিভাবে? সেটার জন্য কি কোনো নিয়ন্ত্রণ আছে? এটা বাণিজ্য মন্ত্রণালয় দেখবে, নাকি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর দেখবে? এবং দেখার আসলে নিয়মটা কি? না, অবশ্যই প্রথমত পোর্টে একটা দেখার একটা ব্যাপার আছে যে গুণগত মান সেটা পরীক্ষা হচ্ছে কিনা। আর এই যে পরিদর্শকের অধিদপ্তর, তারা কিন্তু শুধু লাইসেন্স দিয়েই ক্ষান্ত হচ্ছেন, তারা আজ পর্যন্ত কখনো দেখিনি যে নিম্নমানের জিনিস হচ্ছে কি হচ্ছে না, সেটা নিয়ে বাজারে দোকানে কি বিক্রি হচ্ছে না হচ্ছে, আমি কি বা ঘরে লাগাচ্ছি, এইসবগুলো নিয়ে কোনো কিছুই কিন্তু তাদের তদারকির মধ্যে নাই। যার কারণে আমি বিপদে পড়ে যাচ্ছি, এবং আমার বিপদটা আমি না জেনেই দিচ্ছি, এবং আমাকে মনে হচ্ছে কি যে আমি কম পয়সায় কিনছি, আসলে কিন্তু তা না। কম পয়সায় কিনছি এবং সেটা দুদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে, আবার কিনছি, সেখানে কিন্তু আমার বেশি টাকায় বিনিয়োগ করতে হচ্ছে, মোটা দাগে বেশি টাকা বিনিয়োগ করছি, কিন্তু আমি পচা জিনিসটা কিনছি এবং আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি দুর্ঘটনার মধ্যে পড়ছি। এই যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছি, সেগুলো নিয়ে আমি আজ পর্যন্ত এই ধরনের এই যে উদ্যোক্তাদের মধ্যেও কোনো কিছু শুনি নাই যে তারাও বলছেন না যে আমাদের মানটা ভালো এবং কেন পচা জিনিসটা বাজারে থাকবে। আবার সরকারের পক্ষ থেকেও সেই ধরনের কোনো অভিযান হচ্ছে না যেটা মানে প্রয়োজনীয়, যেটা দিয়ে কাজ হবে, সেই ধরনের বিষয়গুলো আমরা দেখছি না। যার কারণে এটা নিয়ে দুর্ঘটনা ঘটছে, এবং আমরা এই যে শতভাগ বিদ্যুতায়ন হচ্ছে, মানে শতভাগ মানুষ বিদ্যুতের সাথে জড়িত, মানে যুক্ত, আর সেই শতভাগ মানুষই, কতভাগ মানুষ যে এখন ভালো জিনিস ব্যবহার করছে আর কতভাগ মানুষ যে খারাপ জিনিস ব্যবহার করছে, পচা জিনিস ব্যবহার করছে, তা কিন্তু আমরা জানি না। তাহলে বিপদটা আমাদের কাছে নিয়েই আমরা প্রতিনিয়ত হাঁটছি, চলছি। রফিকুল বাসার, আরো শুনবো আপনার কাছে। আমি একটু আরএন পালের কাছে যেতে চাই। আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তিনি মানে এই সেক্টরটা দেখেন। আরএফএল তো সব ধরনের প্রোডাক্ট তৈরি করেন। আপনার কাছে প্রশ্ন, আরএন পাল, এই ধরনের প্রোডাক্ট, অর্থাৎ এই যে আমরা বলছি যে মাল্টিপ্লাগ থেকে ট্রান্সফরমার, যেগুলো আমাদের আসলে সিকিউরিটি সেফটির জন্য একেবারে প্রয়োজনীয়, সেগুলো আমাদের বিদেশ থেকে আনতে হয় কেন? আপনাদের মতো অনেক তো বড় বড় ইন্ডাস্ট্রি আছে। আমরা অন্য দেশের উদাহরণ আনি যে কোনো ক্ষেত্রে। আপনি কি একটু দেখাতে পারবেন ইউরোপ অথবা আমেরিকায় এই ধরনের, ধরেন একটা মাল্টিপ্লাগ বা একটা সকেট, আর যেটা উনি সুইচ বোর্ড যেটা উনি আমাকে দেখালেন, এগুলোতে ধনী গরিবের মধ্যে কোনো তারতম্য আছে? একজন মিলিয়নারের বাসায় যেমন একজন সাধারণ খেটে খাওয়া শ্রমিক, তার বাড়িতেও তো একই ধরনের। সেক্ষেত্রে আমাদের এখানে কেন আনতে হয়? আমি কিছু আশার কথা বলি। প্রথমত বলি, দিদির এই সাবজেক্ট চয়েসটা দেখে মনে হতে পারে যে আমি একটা করাচ্ছি। আমরা কিন্তু প্রতিনিয়ত চাচ্ছি যে এরকম একটা কথা টিভি মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে মানুষ বলুক। আপনারা দেখবেন যে আমাদের যথেষ্ট প্রোডাকশন ক্যাপাসিটি একসময় ছিল না। আমাদের মতো ব্র্যান্ডেড কোম্পানি যারা আছে বাংলাদেশে, একটা বদনাম আমাদের মানুষ সবসময় বলে যে ভাই আপনারা কি না করবেন, আপনারা সবই করেন। যখন আমরা দেখতে পাই যে নিম্নমানের পণ্যে বাজার সয়লাভ হয়ে যায়, আগুনের মতো একটা লেলিহান শিখা মানুষের ঘর বাড়ি পুড়িয়ে শেষ করে ফেলে, শুধুমাত্র একটা ক্যাবেলের কারণে, একটা আন্ডারস্ট্যান্ডের ক্যাবেলের কারণে, একটা সুইচের কারণে, একটা প্লাগের কারণে, তখন আমাদের খারাপ লাগে একজন দেশি উদ্যোক্তা হিসাবে। যার ফলশ্রুতি দেখবেন আমরা প্রায় 7 বছর আগে এই প্রোডাকশনে এসেছি ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস, সুইচ, বাল্ব, ফ্যান এবং ক্যাবেলে। এবং সাবজেক্ট আমাদের সাথে এত রিলেটেড যে আমরা মাল্টিপ্লাগ থেকে শুরু করে ট্রান্সফরমার পর্যন্ত প্রত্যেকটা পণ্য আমরা উৎপাদন করি। এবং উৎপাদন অবস্থা যেটা দেখবেন এই ডিজিটাল যুগে আমাদের অ্যাকাউন্টেবিলিটি এত বেড়েছে
আজকে যদি এনার্জি প্যাক অথবা আরএফএল একটি এটা প্রোডাক্ট এদিকে যদি দেখেন। ত্রুটি পাওয়া যায়, তাহলে দেখবেন যে এইটা কিন্তু কালকে ফেসবুক গরম হয়ে যাবে। কাজে আমরা অ্যাকাউন্টেবল কিন্তু শুধু এই কারণে না, দেশি একটি কোম্পানি হিসেবে, ব্র্যান্ড হিসেবে, আরএফএল একটি ব্র্যান্ড হিসেবে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি একটি ভালো পণ্য তৈরি করতে এবং মানুষের কাছে পৌঁছে দিতে। এট দ্য সেম টাইম এটাও বলি, আমাদের পণ্যটা যে ভালো, এটা যে মানসই এবং একটি ব্র্যান্ডের আন্ডারে দিয়েছে। আমাদের পণ্যের ব্র্যান্ড হচ্ছে ক্লিক। আমি গর্বের সাথে বলি, ক্লিক আমাদের ব্র্যান্ড, বিজলি আমাদের ব্র্যান্ড, ভিশন আমাদের ব্র্যান্ড, অল আর না, ব্র্যান্ড ফর আপনাদের কিন্তু ইলেকট্রিক্যাল অনেক মানে আপনাদের প্রোডাক্টের অনেক বিজ্ঞাপন আছে। আপনি টকশোতে এসে আপনার প্রোডাক্ট যে ভালো এটা তো নিঃসন্দেহে ভালো, কিন্তু সেটা না বলে আমি যদি একেবারে টু দি পয়েন্ট উত্তর দেন আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিংয়ের যে কেন আনতে হয় এগুলা। আমরা স্ট্যান্ডার্ড একজন এই বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ হিসেবে আপনার কাছে জানতে চাই যে এই নিম্নমানের প্রোডাক্টগুলো এত ভ্যারাইটির দরকার হয় কেন? একটা প্লাগ, একটা সুইচ, এটার মধ্যে কি এমন ফারাক তৈরি হয় যে আমার অন্য জায়গা থেকে এনে এটাকে হয়তো একটা 5 টাকা বেশি 10 টাকা কম সেইগুলো দিয়ে বাজার সয়লাভ করতে হয় এবং আমাদেরকে রিস্কের মধ্যে রাখছে, সেগুলো কেন আনতে হচ্ছে? আনতে হয় দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে এক শ্রেণীর ভোক্তা আছে যারা আমাদের দেশি পণ্যে আস্থা রাখতে পারেন না। সময় আসবে, একসময় তারা আস্থা রাখা শুরু করবে। যারা আস্থা রাখতে পারেন না তারা বিদেশি ব্র্যান্ডের পেছনে খোঁজেন, পয়সা দিয়ে হলে তারা সেই ব্র্যান্ডগুলি কেনেন এবং অর্থের অপচয় করেন। দ্বিতীয় আরেকটা শ্রেণী আছে যারা সস্তা খোঁজেন। তারা বাংলাদেশে কিন্তু বেশ কিছু বা আননোন কোম্পানি আছে, আনব্র্যান্ডেড কোম্পানি আছে, তারা কিন্তু নিম্নমানের পণ্য উৎপাদন করে। আজকে যদি নবাবপুর মার্কেটে যান, দেখবেন মার্কেটটা টোটালি সয়লাভ লোকাল পণ্যে। রাইট, আমরা বুঝতে পেরেছি যে এটা হলো মানে একজনের অ্যাবিলিটি, সক্ষমতা, এবং আরেকটা হলো রুচি, সেটার কারণে। কিন্তু এইগুলা এইসব ব্যাপার তো নিশ্চয়ই রুচি, আপনি অনেক টাকা অ্যাফোর্ড করতে পারেন, আপনি হয়তো দামি জিনিস ডায়মন্ডের এই সুইচ সকেট নিয়ে আসলেন, কিংবা আমি পারি না, আমি হয়তো 30 টাকায় কিনলাম। তবে সরকারি কোনো নীতিমালা কি থাকা উচিত না, যেখান থেকে এই যেমন ঘরে ঘরে বিদ্যুৎ তো সরকারি পৌঁছে দিচ্ছে, এই বিদ্যুৎ থেকে, এই বিদ্যুতের এই অন্তত শুধু প্লাগ ইন আর প্লাগ আউট ওই জায়গা থেকে যাতে কোনো দুর্ঘটনা না হয়, সেখানে একটা স্ট্যান্ডার্ড সরকারি বাধ্যতামূলক এইরকম নিয়ম যেহেতু অন্য জায়গায় আছে, আমাদের এখানে কেন হয় না? মানে সেটার ইয়েটা কোথায়, মানে সমস্যাটা কই? না দিদি, মান কিন্তু রয়েছে, বিএসটি আছে, তাদের মান আছে, কিন্তু মানের বাইরে যে কার্যক্রমগুলি চলছে সেগুলি বন্ধ করার যে উদ্যোগ, রাইট, সেই উদ্যোগটা কিন্তু যথেষ্ট নয়। রাইট, আমি বলছি বিএসটিআই তখনই ইন্টারভিন করবে যখন অনেক প্রোডাক্ট থাকবে, অনেক চয়েস থাকবে। আমরা এই জায়গায় কোনো চয়েস চাই না, আমরা এখানে নিরাপত্তা চাই। সেটার ব্যাপারে কি হবে আমি একটু আপনার কাছে জানতে চাই, আতোয়ার ভাই। এই বিষয়ে আমি বলবো যে আমরা এখন আমাদের যে প্রজেক্টগুলো আসছে এবং সামনে, যেমন বেজা একটা বৃহৎ প্রজেক্ট বাংলাদেশে, বিদেশিদেরকে এখানে ইনভেস্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং দেশীয় প্রতিষ্ঠানকেও এখানে ইনভেস্ট করার জন্য বলা হচ্ছে। বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে থাকবে এবং ওখানে কিন্তু দেখেন বেজা আইন করে নিছে যে বিদ্যুতের অনুমোদন আগেই সার্কিট ডায়াগ্রাম এবং লেআউট প্ল্যান আমাদের দপ্তর থেকে অনুমোদন করে নিতে হবে। সেটা 3 দিনের মধ্যে আমরা এটা কিন্তু পারমিশন দিয়ে দিচ্ছি এবং এইভাবে পরবর্তীতে যখন সে কাজ সমাপ্ত করবে, কাজ সমাপ্ত করে বিল্ডিং ড্রয়িং সাবমিট করতে হবে, দেন আমাদের ইন্সপেক্টর গিয়ে দেখে ওটাকে সার্টিফিকেট দিয়ে দিবে। এই ক্ষেত্রে নিরাপত্তা অনেকটা এনশিওর হবে এবং আমাদের সার্টিফাইড লোকবল কাজ করবে ওখানে বিধিমালা পাস হয়ে গেছে, রুলস অলরেডি বাস্তবায়নের পথে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। এই আমরা বলতে পারি যে নিশ্চিত আপনার ইন্সপেক্টর গিয়ে ইন্সপেকশন করে তারপরে ওইটার পারমিশনটা দেয়। আমরা নিশ্চিত যে আমাদের ইন্সপেক্টর সরেজমিনে ফিল্ডে গিয়ে টেস্ট করে এগুলো পারমিশন দেয় এবং আমি বলতে পারি আমার অফিস 1947 সালে এস্টাবলিশের পরে আমার দপ্তর থেকে যে ছাড়পত্র দেওয়া হয়েছে, অনুমোদন পত্র দেওয়া হয়, আজ পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রি বা আবাসিক ভবন বা মাল্টি স্টোরি বিল্ডিং চালুর মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কোনো রেকর্ড আমার কাছে নাই। আপনাদের ক্যাপাসিটি মানে আপনারা কতটুকু কভার করতে পারেন? আপনারা 48 সালে আপনাদের বিভাগ চালু হওয়ার পরে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনার, থ্যাঙ্কস গড, এরকম কোনো ঘটনা নাই। আপনারা কতটুকু দেখতে পারেন? আসলে আমাদের দেখার সুযোগ আছে
আমরা আমাদের অলরেডি বর্তমান সরকার এই প্রেক্ষাপটে আমি বলছি কত হাউস হোল্ড, কত ফ্যাক্টরি, কত দোকান, কত ইন্সপেকশন করতে পারেন, মানে আপনাদের সক্ষমতাটা জানতে চাই। আমাদের প্রায় 65,000 আমার গ্রাহক আছে, এইচটি গ্রাহক। আমাদের 65,000 গ্রাহকে আমরা ইন্সপেক্টর কত আছে? ইন্সপেক্টর আছে আমাদের টোটাল 7 জন এখন, 12টা স্যাংশন আছে। খুবই ভালো, মানে সুপারম্যান 7 জনই। জি, আরো নতুন 69টা পোস্ট অলরেডি স্যাংশন আছে। 65,000 গ্রাহকের বিপরীতে 7 জন ইন্সপেক্টর, তাদের তো ছুটি ছাটা ইত্যাদি আছে, তারা অফিসও তো 9টা 5টায় করেন এবং তারা এই নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, ইন্সপেকশন করতে পারেন। সত্যি সত্যি এরা সুপারম্যান ছাড়া মানে অনেক কষ্ট হয় আমাদের, কষ্ট হয়। এর গুরুত্ব বিবেচনা করে সরকার 8টা বিভাগীয় শহরে আমাদের অফিস অলরেডি এক্সপ্যান্ড করার জন্য অনুমোদন দিয়েছেন। আশা করি ইনশাআল্লাহ আমরা আগামী অর্থ বছর বা পরের 21-22 অর্থ বছরের মধ্যে প্রাইভেট সেক্টর কি? প্রাইভেট সেক্টর তো আমরা দেখব, আপনারাই দেখেন। আচ্ছা, তার মানে পাবলিক প্রাইভেট সবই আপনারা দেখেন। 50 কিলোওয়াটের উপরে হইলে সেই জিনিসগুলো আমরা দেখি। এই 7 জন জনবলের 50 কিলোওয়াট এন্ড অ্যাবাভ। আচ্ছা, আমরা বিলো 50 এই গ্রাহকগুলো আমরা দেখি না। 50 কিলোওয়াটের উপরে যেগুলা, সেখানে কি কোনো দুর্ঘটনা হয় না? সেখানে কি আপনি এটা যেখান থেকে সংগ্রহ করছেন সেটা তো নিশ্চয়ই এটা ইউটিলিটি এনশিওর করে। আমাদের যে বিতরণকারী সংস্থা আছে, 6টা বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আছে আমাদের, পিডিবি, আরইবি এবং ওজোপাডিকো, নেসকো, ডেসকো এবং ডিপিডিসি, এরা এইগুলো এনশিওর করবে। তাদের ইন্টারনাল যে অভ্যন্তরীণ ওয়্যারিং আছে এগুলো দেখে তারা সার্টিফিকেট দিবে এবং কানেকশন দেন। আচ্ছা, আবারও আমি নুরুল আক্তারের কাছে যাব যে এই অভ্যন্তরীণ ওয়্যারিংই কি শেষ কথা, নাকি এর ডাইনে বায়ে এই অ্যাপ্লায়েন্স, এইসব প্রোডাক্ট, এগুলোর মধ্যেও অনেক রকমের লুপহোল, অনেক ধরনের কোয়ালিটির মানে দুর্বল কোয়ালিটির কারণে আমরা ঝামেলায় পড়ছি, আমরা বর্জ্য তৈরি করছি, আমরা বিপদ ডেকে আনছি? একজন ইঞ্জিনিয়ার হিসেবে জানতে চাই। ধন্যবাদ। এখানে যে বিষয়টা আসছে, একটা হলো পণ্য আর একটা হলো পদ্ধতি। লাইসেন্সিং বোর্ডের এখতিয়ারের ভিতরে পড়ে ফ্ললেস ডিজাইনটা অ্যাপ্রুভ করে নিয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা এ ধরনের ক্ষেত্রে অনুমোদন ঠিকই নেই, কিন্তু ব্যত্যয়টা ঘটে যেই পণ্যগুলো আমরা ব্যবহার করতে সেগুলো মানসম্মত না, সেগুলো আবার কিন্তু আমাদের বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়। আর পণ্যর ক্ষেত্রে যেটা আমরা অ্যাপ্লায়েন্সগুলো যেগুলো বলি, অ্যাক্সেসরিজ যেগুলো বলি, তার বলেন, সুইচ বলেন, সার্কিট ব্রেকার বলেন, এগুলো কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের আওতাভুক্ত। এখন দুই ক্ষেত্রেই সক্ষমতার একটা বিশাল ব্যাপার রয়ে গেছে। আমি শ্রদ্ধার সাথেই বলতে চাই, বর্তমান বিদ্যুৎ ইন্সপেকশনের যে তাদের যে সক্ষমতা, সেটা কোনোভাবে বাংলাদেশের এই মান নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং বিএসটির ক্ষেত্রেও, কারণ বিএসটি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য এবং আমদানিকৃত বৈদ্যুতিক পণ্য দুটোর ক্ষেত্রে বিএসটি কিন্তু ক্ষমতায়ন। সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগের কথায় যদি চলে যায়, আপনি পলকে যে প্রশ্ন করেছিলেন যে আমরা কি সক্ষমতা নাই বাংলাদেশে, আমি সবাই ম্যানুফ্যাকচারারদের পক্ষ থেকে বলি যে আমাদের এখন এত সক্ষমতা হয়েছে, বাংলাদেশে এই ধরনের পণ্যের কোনো দরকারই নেই। আজকে ভারতে ট্রান্সফরমার রপ্তানি হচ্ছে, এর চেয়ে বড় কি আপনি এক্সাম্পল চান? ভারতের মতো দেশে বৈদ্যুতিক প্রোডাক্ট রপ্তানি করা আর এস্কিমোর কাছে ফ্রিজ বিক্রি করা একই কথা। তো সেই ক্ষেত্রে সক্ষমতা আমাদের হয়েছে, কেন আমরা আনতে পারছি না? বাইরে কেন এই পণ্য আসছে? এটার কারণ হলো, যখন আমরা কোনো কোম্পানি সক্ষমতা অর্জন করে, সনদ পায়, সাথে সাথে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী যোগসাত্রে এবং কাস্টম প্রক্রিয়ার মাধ্যমে ফাঁকি দিয়ে এবং প্রাইসের মূল্য ঘোষণা কম করে বিদেশ থেকে যে পণ্যটা আনছে সেটা আমাদের থেকে অনেক কম দামে, সে পানির গতির মতো যেদিকে ঢাল সেদিকেই চলে যায়। একটা ব্যাপক অংশ কাস্টমার যারা আমাদের ইলেকট্রিশিয়ানদের উপর নির্ভর করেন, সেই ধরনের বাজার থেকে যখন পণ্য করেন, স্পেশালি আবাসিক গ্রাহকের ক্ষেত্রে এটার ব্যাপক ব্যবহার ঘটে। এবং স্মল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও যারা 50 কিলোওয়াটের নিচের গ্রাহক, তাদের ক্ষেত্রে এই ধরনের মানের
প্রচুর পরিমাণে এক্সাম্পল আছে। তো সেক্ষেত্রে আমাদের আমরা পজিটিভ যদি দৃষ্টিভঙ্গিতে নিই, তাহলে একটাই কথায় বিএসটি এর সক্ষমতা অনেক বাড়াতে হবে, এবং সেটা সেই বাড়ানোটা আমদানি পর্যায়ের বাড়ানোর ক্ষেত্রে বেশি প্রয়োজন। পোর্ট দিয়ে অনিয়ন্ত্রিত কোয়ালিটির কোনো মালামাল বাংলাদেশে আসবেই না। আর আমরা যখন সনদ নেই তখন কিন্তু আমরা প্রাথমিক একবার নেই, তারপরে এরপরে কিন্তু এই বৈদ্যুতিক স্থাপনার ক্ষেত্রে কিন্তু পিরিয়ডিক্যাল ইন্সপেকশন কিন্তু প্রয়োজন। আমরা এর আগের একটা আলোচনায় আমরা ফায়ার সার্ভিসের একটা আলোচনায় বলেছিলাম এই ধরনের জিনিসগুলো এখন কিন্তু বিদেশে প্রাইভেট লেভেলে এটাকে করা হয়েছে, অর্থাৎ রেগুলেটরি অথরিটির আন্ডারে শত শত হাজার হাজার ইন্সপেক্টর প্রাইভেটলি করে, তাদের সাথে ওই ধরনের চুক্তিবদ্ধ থাকে। যদি কোনো জায়গায় আন্ডার কোয়ালিটি জিনিস তারা অথরাইজ থাকে, তারা ওই জিনিসকে নিয়ন্ত্রণ সংস্থাকে জ্ঞাত করে এবং সেগুলো তাৎক্ষণিকভাবে পরিবর্তন করার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে বিএসটিএ কে একটু ঢেলে সাজানো দরকার। ইলেকট্রিসিটির আইটেমগুলো এমন যে এটা যেহেতু দুর্ঘটনার একটা মূল কারণ, উৎপত্তি দেখা যায় যে বৈদ্যুতিক বিভ্রাট এবং ত্রুটিযুক্ত পণ্য ব্যবহার করার জন্য হয়। এটা শুধু আমাদের সুইচ সকেটের ব্যাপার না। একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে আমি বলবো, ভেরি ইন্টারেস্টিং। আজকে আমি বিদ্যুৎ ইন্সপেকশনের সচিব সাহেবকে বলবো আপনি বাজারে যান, আমাদের একটা সকেটের 3 মাথা, 2 মাথা হলো মেইনসের সাথে দিচ্ছে, আর সকেটের মধ্যে অ্যাপ্লায়েন্সের সাথে আছে 3 মাথা। তো 2 মাথা দিচ্ছে আপনার ফেজ আর নিউট্রালে, আর্থিং এ, ফেজ আর নিউট্রালে, আর 3 মাথা এখানে। এই সকেট বাজারে থাকে কিভাবে? এটা ইলেকট্রিক্যাল কমপ্লায়েন্সে পড়েই না, কিন্তু বাজার এটাতে ছয় লাভ হয়ে গেছে। কারণ ওই 3 মাথা হলে অ্যাপ্লায়েন্স আছে, ওখানে 3 মাথা দিচ্ছে, কিন্তু যেটার সাথে আমি কানেক্ট করছি ওইটা 2 মাথা। এই ধরনের হাজারো আপনার ব্যত্যয় আছে, এগুলোকে একদম স্ট্রিক্ট রেগুলেশনের আওতায় প্রচুর সময় দিতে হবে। শুধু আমরা ব্যুরোক্রেসির ডালে থাকলে হবে না, এটা সত্যি একটা বিষয়। মান নিয়ন্ত্রকের সংস্থার জাল আরো বাড়াতে হবে। আমরা ম্যানুফ্যাকচারারদের পক্ষ থেকে এটা বললো, আমরা কিন্তু আমাদের নিজেদের স্বার্থেই আমাদের মান রক্ষা করতে হয়। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আবারও আসছি, একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে একেবারে শেষ মন্তব্য সব আলোচকদের কাছ থেকে। সামিট পাওয়ার টক মাল্টিপ্লাগ থেকে ট্রান্সফরমার, খুব মনে হয় খুব সাধারণ মনে হলেও এত খুব সহজে একটা অনুষ্ঠান দিয়ে এই আলোচনা শেষ করা যাবে না। আমাদের আজকের নির্ধারিত সময় প্রায় শেষ। সব আলোচকদের কাছ থেকে এক লাইন করে শোনার সুযোগ পাবো। রফিকুল বাশার এক লাইন যোগ করতে পারবেন। ধন্যবাদ। আসলে আমি বলতে চাই যে আমাদের দেশীয় যে উদ্যোক্তারা, তাদের প্রতি আস্থা এখনো তৈরি হয়নি। এই আস্থা তৈরি করানোর জন্য তাদেরই উদ্যোগ নিতে হবে এবং তাদেরকে একটা কমিটমেন্টের মধ্যে আসতে হবে যেন তারা ভালো পণ্য বাজারে দেন, এবং সেই উদ্যোগটা তাদের নিতে হবে সচেতনতা বাড়ানোর জন্য। অনেক ধন্যবাদ। আমি মনে করি গভর্নমেন্টের, সরকারকেও সে বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনেক ধন্যবাদ। আর এন পাল, আপনি আপনার তরফ থেকে এক লাইন। আমি বলতে পারি আমরা মানসম্মত পণ্য উৎপাদন করছি, জনগণকে সচেতন করে প্রত্যেকটি পণ্যকে মানসম্মত উৎপাদন করে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিশ্বের প্রায় 70টি দেশে আরএফএল পণ্য রপ্তানি হচ্ছে। এই ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক পণ্য আমরা আগামী 5 বছর মধ্যে বিশ্বের প্রত্যেক দেশে রপ্তানি করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা প্রকৌশলী মোহাম্মদ আতর রহমানের শেষ মন্তব্য দিয়ে বা জনগণের কাছে আপনাদের কোনো যদি অনুরোধ অথবা অঙ্গীকার থাকে। আমি জনগণের কাছে একটাই পরামর্শ দিব, যেটা হচ্ছে যে আমাদের লাইসেন্সিং বোর্ডের সার্টিফাইড টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার এবং লাইসেন্সধারী ঠিকাদারের মাধ্যমে যেন তারা
তাদের কাজটা করেন, তাহলে তাদের আজকে আপনার একটা লাইসেন্সের কপি আনা উচিত ছিল, যে দেখিয়ে যে এটা আমাদের, আমরা সার্টিফাইড করি। আর এবং সেটারও তো মানে নানা রকমের ম্যানিপুলেশন করা যায়, এটাকে নানাভাবে। এই যে লাইসেন্স আমার, এটা ঠিকাদারি লাইসেন্স, এবং এর মধ্যে শর্তগুলো দেওয়া আছে, এই প্রয়োজনীয় শর্তগুলো সবই দেওয়া আছে এখানে, কিভাবে ই করবে, কাজ করবে। এই লাইসেন্সের এটারও তো মানে ধরেন নিম্নমানের লাইসেন্সও তো একটা তৈরি করা যায় নিশ্চয়ই। না, এই লাইসেন্সটা আবার যাচাই করা হয় বিভিন্ন সংস্থা কাজ দেওয়ার পূর্বে। গভর্নমেন্টের প্রতিষ্ঠানে দেখেন আজকে দুর্ঘটনাগুলো কিন্তু কম ঘটে, কারণ এখানে যাচাই বাছাই করার জন্য প্রত্যেকটা সংস্থা ইঞ্জিনিয়ার থাকে, যাচাই করা হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মানে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে শুধু আমাদের কথা আপনাদের প্রতি, আপনারা যারা সিদ্ধান্ত নেবার জায়গায় আছেন তাদের কাছে অনুরোধ, যে সাধারণ একটা ঘরে, মধ্যবিত্ত ঘরে একটা লাইসেন্স চেয়ে একজন ইলেকট্রিশিয়ান ডেকে সে তার ঘরের এই অ্যাপ্লায়েন্সগুলো চেক করতে পারে না, বা তার প্লাগ পয়েন্টগুলো সে কিনে আনবে, কোনটা দিবে সেটা পারে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র উৎপাদক লেভেলে অথবা যারা আমদানি করছেন সেই সব জায়গায় যদি আপনারা একটা রেগুলেশন তৈরি করেন, এখানে কোনো কোড থাকে, অর্থাৎ বাংলাদেশে এই জিনিসই, এমন জিনিসই ব্যবহৃত হবে, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেন যে প্রত্যেকের ঘরে একই ধরনের, একই রকমের একটা ফ্রিজ ব্যবহার করে, একই রকমের প্লাগ পয়েন্ট, ওখানে কিন্তু কোনো তারতম্য নাই। সুতরাং আমরা এই জায়গায় নিরাপত্তার খাতিরে সবাই অন্তত ইকুয়াল হতে পারে কিনা, সেই জায়গায় যদি আপনারা একটু কাজ করেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের পাওয়ার ডিভিশন একটা উদ্যোগ গ্রহণ করেছেন, ইউনিফাইড ওয়্যারিং। আচ্ছা, এটা অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে, আমরা এক সপ্তাহের মধ্যেই। অনেক অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আমরা জন্মশতবর্ষে অন্তত নিরাপত্তার এই নিশ্চয়তাটুকু পাবো, বা এটুকু নিশ্চিত হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবারও পাওয়ারটাকে দেখা হবে।